আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি আরটি-পিসিআর ল্যাব। 6 দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যু, এলাকায় আতঙ্ক। নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহকের টাকা দেওয়ার ভোল্টে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। এবং ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ে আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিন বসানোর জন্য অবকাঠামোগত কাজ শেষ, আনা হয়েছে মেশিন। শনিবারের মধ্যে 12টি ল্যাব চালু করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত 3,500 বিদেশগামী যাত্রী করোনা পরীক্ষা করাতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়পত্র পাওয়ার পর এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত 6টি প্রতিষ্ঠান 12টি আরটি-পিসিআর মেশিন স্থাপনের কাজ শুরু করেছে। এসব ল্যাব থেকে পাওয়া রিপোর্ট নিয়ে সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা। দুদিনের মধ্যে মেশিন বসানোর কাজ শেষ হলে শনিবার থেকে শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট। যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে। আমরা আশা করি এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। মন্ত্রী জানান, স্বল্প সময়ে করোনা পরীক্ষায় আরটি-পিসিআর এর পাশাপাশি র্যাপিড পিসিআর ল্যাব বসানোর কাজও শীঘ্রই শুরু করা হবে। এছাড়া বিমানবন্দরের দ্বিতল কার পার্কিং ভবনে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে সেখানেও স্থায়ীভাবে ল্যাব বসানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 2 ধরনের টেস্টটি আমরা অনুমোদন দিয়েছি, র্যাপিড পিসিআর আর একটি হলো আরটি-পিসিআর। যারা অনুমোদন পেয়েছে তারা যদি তাড়াতাড়ি এনে বসাবার ব্যবস্থা করে তাহলে তারাও কাজ করতে পারবে। বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 6 দিনের মধ্যেই সারা দেশে শুরু হচ্ছে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার নতুন কর্মসূচি। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ আছে। রাজধানীতে পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আশায় হাসপাতালের প্রায় 90% শয্যা এখন খালি। একরামুল হক সায়ামের রিপোর্ট। নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও টিকা সংকটে অব্যাহত রাখা যায়নি গণটিকার কাজ। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বর্তমানে মজুদ আছে পর্যাপ্ত টিকা। চীন থেকে সিনোফার্মের টিকা আসার পাশাপাশি ফাইজারের নতুন চালান আসছে বলেও জানান তিনি। বলেন, শিগগিরই শুরু হচ্ছে আবারও বড় পরিসরে টিকা দেওয়ার কর্মসূচি। 2 দিন আগে আমরা WHO-র কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে ফাইজারের আরও 71 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে আসবে। 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। রাজধানীতে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন নিয়ন্ত্রণে আছে করোনা সংক্রমণ। বর্তমানে করোনা তো অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, 4.5% সংক্রমণ নেমে আসছে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। যেখানে সেই দেশগুলোর সাথে এখন আমরা তুলনা করতে পারি। প্রায় 18-20,000 বেড শুধু করোনার জন্য রাখা হয়েছিল, সেখানে এখন প্রায় 90% বেড খালি। তিনি জানান, এ পর্যন্ত প্রায় 2.5 কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে 1.5 কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে 2 ডোজ। বিশেষ করে যদি মায়েদেরকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জন্মগ্রহণ। দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 24 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,337 জনে।
একই সময়ে 24,820টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1,144 জনের। শনাক্তের হার 4.61%। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,48,320 জন। 24 ঘন্টায় সর্বোচ্চ 11 জন মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রামে 6 ও সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 3 জনের। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন ওই ঘটনার পর সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদেরও করোনা পরীক্ষা করে নেগেটিভ পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা গত 15 সেপ্টেম্বর স্কুলে যায়। ক্লাস শেষ করে বাসায় ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ধরে জ্বর, গলা ও বুকে ব্যথা অনুভব করলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরীক্ষা না করলেও চিকিৎসকরা ধারণা করছেন করোনায় রোদেলার মৃত্যু হয়েছে। এতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পর আতঙ্কিত রোদেলার সহপাঠীরাও। তবে শিক্ষামন্ত্রী বলছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন একজন শিক্ষার্থী তার করোনা সদৃশ তার কিন্তু পরীক্ষায় প্রমাণিত না। যদি এমনও হয়ে থাকে যে তার করোনার কারণেই হয়েছে, তাহলেও অন্য আর কারো মধ্যে কোনো সংক্রমণ ঘটেনি। তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোথাও যদি কোনো সংক্রমণের ঘটনা ঘটে, খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আমরা তো অভিভাবকদেরকে বলছি বিন্দুমাত্র কোনো ধরনের কোনো যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে, তাহলেও শিক্ষার্থীকে পাঠাবেন না স্কুলে। একই সঙ্গে আমরা শিক্ষকদেরকেও বলছি যে শিক্ষার্থী যদি কেউ আসতে না পারেন, সেটা নিয়ে জানতে হবে যে কেন হলো না, কিন্তু কাউকে উপস্থিত করাবার জন্য কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করা যাবে না। অবশ্য সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে স্কুল কলেজে করোনার সংক্রমণ বাড়তে থাকলে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভালির সিইও মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। এদিকে পাওনা আদায় প্রেসক্লাবের সামনে অরেঞ্জ গ্রাহকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মনির হোসেন তপুর রিপোর্ট। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলায় একদিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে দুপুরে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড চাওয়া হচ্ছে, এর তদন্তের স্বার্থেই কিন্তু চাওয়া হয়েছিল। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা রহস্য উদ্ঘাটন হওয়া দরকার, যে গ্রাহকদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে তাকে মালামাল না দিয়ে ভয়ভীতি দেখাবে, এটা তো হতে পারে না। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার স্বার্থে জামিন চান রাসেলের আইনজীবী। আদালত দুপক্ষকে শুনে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। আগামী 3 কার্য দিবসের ভিতরে যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে জেল গেটে যে কোনো একদিন 3 কার্য দিবসের ভিতরে যে কোনো একদিন তিনি কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে। এদিকে বিনিয়োগ করা অর্থ ফেরতের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে অরেঞ্জ গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
ভোক্তা প্রতারণা বন্ধ করার কার্যকর উপায় খুঁজতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ই কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক মানুষের কারণে এই খাত যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ইউনিয়ন ব্যাংকের ভোল্টে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে বলে দাবি করেছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। এই ঘটনায় ব্যাংকের গুলশান শাখার ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একে অনাকাঙ্ক্ষিত জানিয়ে ইউনিয়ন ব্যাংকের কাছে কৈফিয়ত চেয়েছে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্ট। নিয়মিত লেনদেনের পর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় রোববার একজন গ্রাহক টাকা তোলেন। ওই দিন চেকের মাধ্যমে ১৯ কোটি টাকা তুলে নেওয়া হয়। পরের দিন ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুলশান শাখায় পরিদর্শনে গিয়ে ভোল্টের হিসাবে গরমিল পান। ভোল্টে যে পরিমাণ টাকা থাকার কথা, প্রকৃতপক্ষে তার চেয়ে কম টাকা পাওয়া যায় সেখানে। যদিও ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতেই সোমবার ওই অর্থ সমন্বয় করা হয়েছে। গ্রাহকের গুরুত্ব বিবেচনা করে ওই ভদ্রলোকে একটা চেকের বিনিময়ে চেক রেখে আমরা টাকাটা পেমেন্ট করছি, ঠিক আছে। পরের দিন সকালে যখন বাংলাদেশ ব্যাংক আসছে, যে টিম আসছে ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। এটা কিছুটা আংশিক ভুল বুঝাবুঝি। বিপুল অর্থ গরমিলের ঘটনায় ২২ সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। এই টাকাটা খোয়া গেছে তা না, এখানে একটা সিস্টেমের একটু ব্যত্যয় ঘটছে। এটা তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, তো এই জন্য আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করেছি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফল্ট হিসাবে গরমিলের তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে ৬ দফা প্রস্তাব তুলে ধরে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ শীর্ষক এই আলোচনায় রেকর্ডকৃত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই সবচেয়ে দুর্বল দেশগুলির বিশেষ অর্থায়নের চাহিদাগুলো সমাধান করতে হবে, যার মধ্যে এলডিসি ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলো রয়েছে। কঠোরভাবে ডিজিটাল বিভাজন দূর করারও আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. We must create more opportunities for women and girls to act as a real change makers in our society. We must address the special financing needs of the most vulnerable countries, which include the LDCs, climate vulnerable countries, etc. এদিকে খাদ্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ ফুড সিস্টেমস সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় খাদ্য নিরাপত্তায় ৫ দফা সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি সহযোগিতার মাধ্যমে খাদ্য অপচয় কমিয়ে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উন্নয়ন, গবেষণা, বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি বিনিময়ের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। Let me conclude with the following suggestions for ensuring a resilient food system globally. First, research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. Reducing food waste through collaboration among countries and disbursing the committed fund to adapt to the climate-led extreme events, including sharing of technologies to achieve sustainable security.
জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সাথে ধারাবাহিক বৈঠকের শেষ দিনে দলের সাংগঠনিক অবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের করণীয় নিয়ে আলোচনা করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। দলের চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এই সভায় খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির ৭৮ সদস্য অংশ নেন। এর আগে ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে ঢাকা ও ফরিদপুর বিভাগ এবং বুধবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নেতারা অংশ নেন। পরবর্তীতে পেশাজীবী সহ অন্যান্য সংগঠনের সাথে বৈঠকের কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বাংলাদেশকে এখন একটা একদলীয় কর্তৃত্ববাদী একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করা হচ্ছে এবং এখানে জনগণের সমস্ত অধিকারকে হরণ করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কি করা যেতে পারে, দেশনেত্রী বেগম খালেদা তার মুক্তি এবং সেই সঙ্গে আপনার বাংলাদেশের মুক্তি, এই বিষয়গুলোই আলোচনা করেছে। সিলেটে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদ ও জমি ফেরত চেয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন সাজ্জাদুর রহমান মুন্না নামে এক ফিনল্যান্ড প্রবাসী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ভুক্তভোগী মুন্না বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে বসবাস করার সুযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউপি চেয়ারম্যান তার জমি দখল করে ৬ তলা ভবন নির্মাণ করেছেন। একই সাথে তার বাড়ির আশপাশের জমিও বিভিন্নভাবে দখল করে রাখার অভিযোগ ওঠে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এবার আন্তর্জাতিক সংবাদ। বর্তমান বায়ু দূষণের মাত্রা ধারণার চেয়েও বেশি বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বাতাসে ক্রমেই বাড়ছে ক্ষতির নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বায়ু দূষণজনিত রোগে প্রতি বছর মারা যাচ্ছে ৭০ লাখ মানুষ। এক্ষেত্রে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ এইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। ধূমপান ও অস্বাস্থ্যকর খাবারকেও বায়ু দূষণের সমতুল্য বলে মনে করা হয়। নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ এ বিষয়ে শক্ত দিক নির্দেশনা থাকবে বলে আশা করছে WHO। সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রিয়াদের ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সৌদি বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। সালমান এফ রহমান বলেন, বিদেশি বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি, বাংলাদেশ বিনিয়োগে উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এ সময় উপস্থিত ছিলেন। সভায় সৌদি আরবের স্বনামধন্য ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, বিনিয়োগকারী ও স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা যোগ দেন। জানাবো পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির প্রধান নির্বাচন কমিশন। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা, ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধি, এই 3 ক্যাটাগরিতে 171 জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই ভোটাররা আগামী 7 অক্টোবর প্রথম ক্যাটাগরি থেকে 10 জন, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 12 জন এবং তৃতীয় ক্যাটাগরি থেকে 1 জন পরিচালক নির্বাচিত করবেন। শুক্রবার সকাল থেকে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ এলিটা কিংসলের। লাল সবুজের জার্সিতে খেলে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চাইছেন তিনি। পরাগ আরমানের রিপোর্ট। সাব চ্যাম্পিয়নশিপে ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে এবার স্প্যানিশ তিকি-তাকার শরণ নিয়েছে বাংলাদেশ। তাই ইংলিশ কোচ জেমিটেকে পাল্টে দলের দায়িত্ব দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলকে কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন কৌশল অনুশীলন করাচ্ছেন তিনি। জামাল ভুঁইয়ারাও মনোযোগী ছাত্রের মতো রপ্ত করায় মগ্ন সেই সব কৌশল। গত 3 বছরে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসকে সেরা দলে পরিণত করেন স্প্যানিশ অস্কার ব্রুজন। জাতীয় দলের বেশিরভাগ
খেলোয়াড়ই তার দলের, বসুন্ধরারই আছেন 10 জন। স্বাভাবিকভাবেই ফুটবলারদের সঙ্গে কোচের বোঝাপড়াটাও চমৎকার। সবার ফিটনেস প্রায় একই রকম মনে হয়েছে। আমরা ফিটনেসের বিষয়টি পরিমাপ করেছি। আগামীকাল প্যারামিটার দেখে বলা যাবে। অনুশীলন ম্যাচ খেলতে পারলে ভালো হতো, তবে সময় নেই। তারা ম্যাচের মধ্যেই ছিল, তাই অনুশীলন ম্যাচ নিয়ে কোনো সমস্যা হবে না। লাল সবুজের জার্সিতে খেলার ইচ্ছে বাস্তবায়নে নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের পাসপোর্টধারী। যদিও ফিফা থেকে মেলেনি বাংলাদেশের জার্সিতে খেলার অনুমোদন, তবে এই ফরওয়ার্ড তৈরি হচ্ছেন তার উপর আস্থার প্রতিদান দেওয়ার জন্য। নতুন দেশ, নতুন জার্সি, খেলার অপেক্ষায় রোমাঞ্চিত আমি। আশা করি ভালো কিছুই হবে। ঢাকা আবাহনীর হৃদয়কে নেয় জাতীয় দলের সদস্য সংখ্যা বেড়ে হলো 27 জনে। সাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে যাওয়ার আগে বাংলাদেশ অনুশীলন করবে আরও 4 দিন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি আরটি-পিসিআর ল্যাব। 6 দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। মানিকগঞ্জে করোনা উপসর্গে 1 স্কুল ছাত্রীর মৃত্যু, এলাকায় আতঙ্ক। নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ভোল্টে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। এবং ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের আহ্বান প্রধানমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।